আচ্ছা চলো আজকে আমরা তাহলে মেন ফোকাস করছি অঙ্কতে। প্রথম চ্যাপ্টারের অঙ্কগুলো যেগুলোতে আমরা মেইনলি দেখবো হচ্ছে কিসের অঙ্ক দেখবো। প্রথম চ্যাপ্টারে বেসিক কনসেপ্টে স্টয়চিওমেট্রি টপিকগুলো বলে দিই, কি টপিকের অঙ্ক আজকে দেখতে চলেছি। একটা হচ্ছে স্থূল সংকেত, আণবিক সংকেত, পার্সেন্টেজ কম্পোজিশন, মানে তোমার কি বলে এম্পিরিক্যাল ফর্মুলা, মলিকুলার ফর্মুলা, পার্সেন্টেজ কম্পোজিশন, স্টয়চিওমেট্রি এবং কনসেন্ট্রেশন ইউনিট বা গারত্বের একক, মোলারিটি, নরমালিটি, ওই যে গারত্বের এককগুলো ছিল সেই এই চারটে টপিক আজকে আমাদের অঙ্কের টপিক। তো আমরা শুরু করছি প্রথম টপিক দিয়ে। অঙ্কটা ভালো করে পড়বে এবং করার চেষ্টা করবে। দেখো এগুলো সবই পিওয়াইকিউ তে এসেছিল। কি বলেছে? জলের উপাদান মৌলগুলির তৌলিক শতকরা সংযুতির মান গণনা করো। মানে হচ্ছে সিম্পল বলেছে পার্সেন্টেজ কম্পোজিশন, মানে তুলনামূলক কম্পারেটিভ পার্সেন্টেজ কম্পোজিশন, মানে বাংলা কথা পার্সেন্টেজ কম্পোজিশন বের করো জলের মধ্যে। তাহলে জলের মধ্যে বলো কি কি এলিমেন্ট আছে? জলের মধ্যে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। জলের ফর্মুলা কি? জলের ফর্মুলা হচ্ছে H2O। জলে তাহলে আণবিক ভর কত হচ্ছে? মলিকুলার ওয়েট কত হচ্ছে? 18, তাই তো? হাইড্রোজেনের পারমাণবিক ভর 1, দুখানা আছে, আর অক্সিজেনের পারমাণবিক ভর অ্যাটমিক ওয়েট 16, একখানা আছে। যোগ করলে 18। এবার বলো এই 18 এর মধ্যে অক্সিজেনের পার্ট কতটা? 16। দ্যাট ইজ 16/18 ইন্টু 100। এটা হবে হচ্ছে অক্সিজেনের পার্সেন্টেজ। ক্লিয়ার? অক্সিজেনের ভাগ কতটা? 16 ভাগ না, টোটালটা কত? 18, তার মধ্যে অক্সিজেন কত? 16, তাহলে পার্সেন্টেজ কত হবে? আচ্ছা তাহলে হাইড্রোজেনের পার্সেন্টেজ কত হবে? হাইড্রোজেনের কন্ট্রিবিউশন কতটা? 2/18 ইন্টু 100। যেটাই আসবে সেটাই আনসার। ক্যালকুলেশনটা করে নেবে, ক্যালকুলেশনে যাচ্ছি না এখন, এইটুকু লিখে ছেড়ে দাও, বাকিটা বাড়িতে ক্যালকুলেশন করে নেবে। এটা হবে 2/18 ইন্টু 100, এটা হবে 16/18 ইন্টু 100। আরে একটা উপায় বার করে দিতে পারতো। ফর এক্সাম্পল ধরো অক্সিজেনটা বেরিয়ে গেল 16/18 ইন্টু 100 করে, কিছুটা বেরোলো 100 থেকে, সেইটা বার করলে হাইড্রোজেনটা পেয়ে যাবে, হ্যাঁ কি না? মাইনাস করলে অক্সিজেনটা ধরো এরকম করে বেরোলো, কথার কথা বলছি 70, তাহলে হাইড্রোজেনটা এরকম করে না বার করে 100 - 70 করলেও পেয়ে যেতে পারি। দুরকম ভাবে পেয়ে যেতে পারি, ঠিক আছে? যে কোনো একটা বের করে 100 - 100 করলে সেটা পেয়ে যেতে পারি, অথবা এরকম করে বের করতে পারি যে যদি পার্সেন্টেজ কম্পোজিশন আমাদের বের করতে দিয়েছে। ক্যালকুলেশনটা নিজের জন্য আপাতত রেখে দাও, আমরা পরের অঙ্কতে মুভ করেছি, তাড়াতাড়ি অঙ্কগুলো নামাতে পারি। মুভ করছি পরেরটাতে। চলো ক্যালকুলেশনটা নিজে বাড়িতে করবে। দেখো 2007 এ এসেছিল, একটি যৌগ কম্পাউন্ডে 28% নাইট্রোজেন আছে আর 72% ধাতু আছে, এবং কেমন ভাবে আছে? ওজন অনুপাতে। ধাতু মানে মেটাল, মানে ওয়েট রেশিও, মাস রেশিও, ঠিক আছে? তাহলে হচ্ছে মেটাল বা ধাতুটা আছে হচ্ছে 72 গ্রাম, আর নাইট্রোজেন আছে হচ্ছে 28 গ্রাম দিয়ে টোটাল যে কম্পাউন্ডটা তৈরি হয়েছে, যৌগটা তৈরি হয়েছে, এই যৌগটা টোটাল হয়েছে 100 গ্রাম। ক্লিয়ার? কোশ্চেনের মানে হচ্ছে এটাই, যৌগ বা কম্পাউন্ড যেটা তৈরি হয়েছে, কম্পাউন্ডটা টোটাল যদি 100 গ্রাম তৈরি হয়ে থাকে, তার মধ্যে মেটাল আছে 72 গ্রাম, ধাতু আছে, আর নাইট্রোজেন আছে 28 গ্রাম বলে দিয়েছে। যৌগে ধাতুর 3টি পরমাণু 2টি নাইট্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত। যৌগটাতে বলে দিচ্ছে ধাতুটার 3টে পরমাণু নাইট্রোজেনের 2টো পরমাণুর সঙ্গে যুক্ত, মানে ফর্মুলা পেয়ে গেলাম। এটাই ফর্মুলা কিনা? ধাতুর কটা পরমাণু আছে? 3টে পরমাণু। নাইট্রোজেনের কটার সঙ্গে যুক্ত? 2টো পরমাণুর সঙ্গে। তাহলে ফর্মুলা পেয়ে গেলাম যে 3টের সঙ্গে 2টো যোগ হয়ে আছে। ধাতুটার অ্যাটমিক ওয়েট বের করতে বলেছে, মানে মেটালটা অ্যাটমিক ওয়েট বের করতে বলেছে। তাহলে বল, ধরলাম মেটালটার অ্যাটমিক ওয়েট x, অ্যাটমিক ওয়েট বা পারমাণবিক ভর অফ মেটাল m ধরলাম x, মেটালটাকে m ধরে চলছে, ঠিক আছে? মেটালটাকে m ধরে চলছি, ধাতুটাকে। তাহলে এবার বল ওই M3N2 এই যৌগটার মলিকুলার ওয়েট কত বা আণবিক ভর? M×3, M তো ধাতুটার সংকেত, M তো ধাতুটার সংকেত, ধাতুটার চিহ্ন। কত? x তো, তাহলে x×3 এর পারমাণবিক ভর কত? পারমাণবিক ভর এটার কত ধরেছি? ধাতুর পারমাণবিক ভর কত ধরেছি? x। তাহলে 3টে আছে 3x, আর নাইট্রোজেনের কত? 14, পারমাণবিক ভর হচ্ছে 14, কটা আছে? 2টো। এটা হচ্ছে তোমার আণবিক ভর পুরোটা, তাই তো? পুরোটার আণবিক ভর। আচ্ছা
এটা হচ্ছে তাহলে এবারে বলছে ধাতুটাতে কেমন হবে কি আছে, বলছে যে 72 গ্রামের সঙ্গে 28 গ্রাম মাস রেশিওতে যুক্ত হয়ে আছে। 78 এর সঙ্গে 28 হয়ে আছে মাসের রেশিও থ্রু দিয়ে কম্বাইন করে আছে। তার মানে বুদ্ধি করে বলো এই পোর্শনটাতে ভালো করে বলবে এই 3x এর সঙ্গে কম্পারিজন কোনটা হচ্ছে, 3x পোর্শনটার সঙ্গে। আচ্ছা তাহলে এই 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 আণবিক ভর থেকে বলো যে মেটাল ইজ টু নাইট্রোজেন এই রেশিওটা কত, মাস রেশিও কত, মেটাল কত 3x, মেটালের কন্ট্রিবিউশন কত 3x, 3x ইজ টু, আর এই মাস রেশিওটা কোশ্চেনে কত বলে দিয়েছে 72, x কত ঠিক করলাম 24 তো, তাহলে পারমাণবিক ভর অ্যাটমিক ওয়েট কত বেরোলো 24। বুদ্ধি করে বল এলিমেন্টটা কি 24, যার অ্যাটমিক ওয়েট সেই এলিমেন্টটাকে, সেই মৌলটাকে যার অ্যাটমিক ওয়েট 24, সেই এলিমেন্টটার নাম কি, সেই এলিমেন্টটার নাম কি যার ম্যাগনেসিয়াম, তাহলে বেসিক্যালি এটা ম্যাগনেসিয়াম, সোডিয়ামের পাশে ম্যাগনেসিয়াম না, ওরি হচ্ছে অ্যাটমিক ওয়েট 24। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কেমন করে করলাম, যে এখানে আমরা দেখলাম এটাকে x করলাম, 3x is 2, ওখানে হচ্ছে তোমার 3x হচ্ছে মেটালটার কন্ট্রিবিউশন আর নাইট্রোজেনটা হচ্ছে 14, তাহলে 3x is to 28, সেটাই হয়ে যাচ্ছে গিভেন দেওয়া আছে 72 is to 28, তাহলে 3x দাঁড়াচ্ছে 72, তাহলে x দাঁড়াচ্ছে ওখান থেকে 24। ক্লিয়ার হয়েছে, মাথায় ঢুকেছে, পরেরটা মুভ করব। অন্তত 10-12টা অঙ্ক তো করতেই হবে, আমরা মোটামুটি 15 পর্যন্ত অঙ্কটা করবো, তারপরে আমরা অ্যাটমিক স্ট্রাকচারে মুভ করবো। ঠিক আছে, ঠিক আছে, চেঞ্জ করবো। মাথায় ঢুকেছে তো? চেঞ্জ করি, দেখো এটা বলছে WBJ এর প্রবলেম কি বলছে দেখো, একটি গ্যাসীয় হাইড্রোকার্বনের স্থূল সংকেত CH2, স্থূল সংকেত মানে এম্পিরিক্যাল ফর্মুলা CH2, এটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতার ঘনত্ব দিয়ে দিয়েছে এবং সম উষ্ণতা চাপে অক্সিজেনের ঘনত্ব দিয়ে দিয়েছে, যৌগটির আণবিক সংকেত বের করতে বলেছে। আর স্থূল সংকেত দিয়েছে CH2, একটি নির্দিষ্ট চাপ ও উষ্ণতায় এর ঘনত্ব দিয়ে দিয়েছে আর সম উষ্ণতা চাপে অক্সিজেনের ঘনত্ব দিয়ে দিয়েছে। কি করে বেরোবে, সম উষ্ণতা চাপে অক্সিজেনের ঘনত্ব দিয়ে দিয়েছে, এখানে তাহলে বাষ্প ঘনত্ব বেরোবে। বাষ্প ঘনত্বের ফর্মুলা কি, বাষ্প ঘনত্ব ইনটু 2 করলে তো মলিকুলার ওয়েট আছে, ভেপার ডেনসিটি ইনটু 2 করলে মলিকুলার ওয়েট আসে, কিন্তু বাষ্প ঘনত্বটা কি করে আসে, ভেপার ডেনসিটিটা কি করে আসে, মলিকুলার ওয়েটটাই তো চেয়েছে, মলিকুলার ওয়েট বেরোবে তবেই তো আণবিক সংকেত বেরোবে। তো ভেপার ডেনসিটি কেমন করে বেরোয়, তো ভেপার ডেনসিটি ডেফিনেশন দেখতে হবে। ভেপার ডেনসিটি বা বাষ্প ঘনত্ব বাংলা হচ্ছে বাষ্প ঘনত্ব কাকে বলে, যে নির্দিষ্ট চাপ উষ্ণতা, সবটাই কিন্তু নির্দিষ্ট চাপ উষ্ণতা, যেটা কিনা কোশ্চেনে দেওয়া আছে, নির্দিষ্ট চাপ উষ্ণতা। নির্দিষ্ট চাপ উষ্ণতায় কি হচ্ছে, নির্দিষ্ট চাপ উষ্ণতায় কোন একটা গ্যাসের ধরো নির্দিষ্ট আয়তন গ্যাসের ভর, মানে ধরো 1 লিটার গ্যাসের ভর বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, এটাকে বলে বাষ্প ঘনত্ব বা ভেপার ডেনসিটি। 1 লিটার গ্যাসের ভর বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। এখন কথা, আমাকে কি হাইড্রোজেন গ্যাস দিয়েছে না অক্সিজেন দিয়েছে, তাহলে অক্সিজেন যখন দিয়ে দিয়েছে তাহলে এখন
নিচেরটা নিশ্চয়ই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর লিখলে চলবে না, উপরেরটা তো পাচ্ছি 1 লিটার গ্যাসের ভর কত, 1 লিটার গ্যাসের ভর বলে দিয়েছে, এই যে 1 লিটার গ্যাসের ভর হচ্ছে 3.86 গ্রাম, 1 লিটার গ্যাসের ভর দিয়ে দিয়েছে। কিন্তু নিচেরটাতে 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর লাগে, কিন্তু আমাকে পেয়েছি 1 লিটার অক্সিজেন গ্যাসের ভর। তাহলে অক্সিজেন রেসপেক্টে আমাকে নিয়ে আসতে হবে। কেমন করে নিয়ে আসবো? প্রথম করে বুদ্ধি করে বল, অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত হতে পারতো? অক্সিজেনের বাষ্প ঘনত্ব কত? অক্সিজেনের মলিকুলার ওয়েট বাই 2। অক্সিজেনের মলিকুলার ওয়েট কত? 16 ইনটু 2। পেপার ডেনসিটি কি করে পেপার ডেনসিটি 16 হচ্ছে না? ও হ্যাঁ অক্সিজেন গ্যাসের মলিকুলার ওয়েট কত? 16 ইনটু 2 মানে কত? মলিকুলার ওয়েট মানে কি আণবিক ভর, তাই তো? তাহলে অক্সিজেন গ্যাসের আণবিক ভর বা মলিকুলার ওয়েট হচ্ছে 16 ইনটু 2 মানে 32। তাহলে এর ভেপার ডেনসিটি কত? ভাগ 2 হয়ে যাবে। আণবিক ভরকে 2 দিয়ে ভাগ করলে পাওয়া যায় হচ্ছে ভেপার ডেনসিটি, যেটা কিনা বেসিক্যালি পারমাণবিক ভরটা হয়ে গেল, অ্যাটমিক ওয়েটটা হয়ে গেল 16। ঠিক আছে, ঠিক আছে। তাহলে এবার বল যে অক্সিজেনের ভেপার ডেনসিটি 16, অক্সিজেনের ভেপার ডেনসিটি 16 দাঁড়াচ্ছে। তাহলে এখান থেকে আমরা যদি 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভরের জায়গায় 1 লিটার অক্সিজেন গ্যাসের ভর দিয়ে রিপ্লেস করতে চাই, তাহলে কি ফর্মুলা ইউজ করব? তাহলে ফর্মুলাটা কেমন হবে বলো? অক্সিজেনটার ভেপার ডেনসিটি আমরা আলাদা করে এখানে বের করে নিই, কারণ আমাকে এখানে হাইড্রোজেন আছে, আমাকে সেখানে অক্সিজেনের রেসপেক্টে নিয়ে যেতে হবে। তাহলে আমরা দেখি অক্সিজেনের মলিকুলার ওয়েট হচ্ছে 16 ইনটু 2, দ্যাট ইজ 32। তাই অক্সিজেনের ভেপার ডেনসিটি হবে, বাষ্প ঘনত্ব হবে হচ্ছে মলিকুলার ওয়েট বাই 2। মলিকুলার ওয়েট বাই 2 করলে অক্সিজেনের বাষ্প ঘনত্ব বা ভেপার ডেনসিটি বেরিয়ে আসে, যেটা কিনা 32 বাই 2, যেটা কিনা হচ্ছে 16, রাইট? তাহলে ভেপার ডেনসিটি অফ অক্সিজেন বেরিয়ে গেল হচ্ছে 32 বাই 2 16। হাইড্রোজেন গ্যাসের টার্মে যদি এটাকে এক্সপ্রেস করতে হয় তাহলে কি হবে ভালো করে দেখবে। তাহলে হবে হচ্ছে 1 লিটার গ্যাসের ভর, এই ভেপার ডেনসিটি 16 কার রেসপেক্টে? অক্সিজেনের ভেপার ডেনসিটি 16 কার রেসপেক্টে? হাইড্রোজেনের রেসপেক্টে। হাইড্রোজেনের রেসপেক্টে অক্সিজেনটার ভেপার ডেনসিটি বেরিয়েছে 16, কারণ যে কোনো কারণে ভেপার ডেনসিটি কার রেসপেক্টে বেরোয়? যে কোনো কারণে ভেপার ডেনসিটি বেরোয় হাইড্রোজেনের রেসপেক্টে। তাই অক্সিজেনের যে ভেপার ডেনসিটি বেরোলো মলিকুলার ওয়েট বাই 2 করে 16, ওটাও কিন্তু হাইড্রোজেনের রেসপেক্টে বেরিয়েছে। তার মানে এখান থেকে আমরা বলতে পারি 1 লিটার গ্যাসের ভর বা যেটা ঘনত্ব বাই 1 লিটার অক্সিজেন গ্যাসের ভর মানে যেটা ঘনত্ব ইনটু অক্সিজেনটার ভেপার ডেনসিটি 16। অক্সিজেনের রেসপেক্টে যখন আমরা এক্সপ্রেস করলাম, ক্লিয়ার? 1 লিটার গ্যাসের ভর বা 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর, তাকে যখন অক্সিজেনের রেসপেক্টে নিয়ে আসছি, 1 লিটার গ্যাসের ভর মানে যেটা কিনা গ্যাসের ঘনত্ব বাই 1 লিটার অক্সিজেন গ্যাসের ভর যেটা কিনা গ্যাসের ঘনত্ব ইনটু অক্সিজেনের ভেপার ডেনসিটি বা বাষ্প ঘনত্ব 16টা লিখতে হবে। তাহলে এটাকে অক্সিজেন রেসপেক্টে এক্সপ্রেস করতে পারবো। ঠিক আছে, বলো। এক ধরনের ফর্মুলাই হয়ে গেল। অর্থাৎ যে কোনো গ্যাসের ভেপার ডেনসিটি কি করে এক্সপ্রেস করতে পারি? যে কোনো গ্যাসের ভেপার ডেনসিটি হবে হচ্ছে ওই গ্যাসটার নির্দিষ্ট আয়তনের ভর বাই 1 লিটার মানে ওই সম আয়তন হাইড্রোজেন গ্যাসের ভর। আর যদি হাইড্রোজেন গ্যাস না নিয়ে অন্য কোনো গ্যাস নিই, তাহলে সেই গ্যাসটার ভেপার ডেনসিটি দিয়ে আমাকে আবার গুণ করে দিতে হবে। ক্লিয়ার হয়েছে? অর্থাৎ 1 লিটার গ্যাসের ভর বাই 1 লিটার অক্সিজেন গ্যাসের ভর ইনটু 16 করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, বেশ। তাহলে এবারে আমরা কি করব? 1 লিটার গ্যাসের ভর কত? 3.86। 1 লিটার অক্সিজেনের ভর কত? 2.21 ইনটু কত করব? 16। তাহলে এটা বেরিয়ে গেল ওর বাষ্প ঘনত্ব, রাইট? আচ্ছা, ওই গ্যাসটার হাইড্রোকার্বনটার বাষ্প ঘনত্ব বেরিয়ে গেল। হাইড্রোকার্বনটার বাষ্প ঘনত্বকে আবার 2 দিয়ে গুণ করলে ওর মলিকুলার ওয়েট বেরোবে, হ্যাঁ কিনা? দেয়ারফর হাইড্রোকার্বনটার মলিকুলার ওয়েট বা আণবিক ভর, হাইড্রোকার্বনটার মলিকুলার ওয়েট বা আণবিক ভর বেরোচ্ছে ওর ভেপার ডেনসিটি ইনটু 2। ভেপার ডেনসিটি তো এটা গুণ করে করছি 3.81 বাই 2.26 ইনটু 16 ইনটু 2, হ্যাঁ কিনা? ভেপার ডেনসিটি বেরিয়েছে 3.81 বাই 2.26 ইনটু 16 ইনটু 2 করলে আমরা পেয়ে যাচ্ছি মলিকুলার ওয়েটটা। কারণ মলিকুলার ওয়েট ভেপার ডেনসিটি 2 দিয়ে গুণ করলে আণবিক ভর পাওয়া যায়। বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে, যেটা এখানে ইউজ করেছি আর কি, বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে আণবিক ভর পাওয়া যায়। তাহলে আণবিক ভর কত হচ্ছে? বাষ্প ঘনত্ব যেটা কিনা এটা বেরোলো, বাষ্প ঘনত্ব কত বেরোলো? এটা ইনটু 2 করলে আমরা আণবিক ভর পেয়ে যাচ্ছি। ইয়েস অর নো? আচ্ছা, এবারে আমরা দেখবো সংকেত দিয়েছে CH2। তাহলে এই CH2 সংকেত যেটা কিনা স্থূল সংকেত বলছে, এম্পিরিক্যাল ফর্মুলা, স্থূল সংকেত হচ্ছে CH2। এখান থেকে এর আণবিক ভর বের করো। কার্বন হচ্ছে 12,
হাইড্রোজেন হচ্ছে 1। তাহলে এখান থেকে আণবিক ভর কত বেরোলো? 14। তাহলে আমরা কি বলতে পারি যে আণবিক সংকেত কত হবে? আণবিক সংকেত হয় CH2 হোল n, হ্যাঁ কি না? মনে পড়েছে CH2 হোল n, আর n টা কোথা থেকে বেরোয়? n ইনটু এই স্থূল সংকেতের আণবিক ভর, স্থূল ভর যেটাকে আমরা বলতে পারি দ্যাট ইজ 14 ইজ ইকুয়াল টু হবে অ্যাকচুয়াল আণবিক ভর, যেটা কিনা এইটা 3.81 বাই 2.26 ইনটু 16 ইনটু 2, 3.81 বাই 2.26 ইনটু 16 ইনটু 2, এটা হচ্ছে অ্যাকচুয়াল আণবিক ভর। অ্যাকচুয়াল আণবিক ভর কত হবে? n ইনটু স্থূল সংকেত ভর, n ইনটু এম্পিরিক্যাল ফর্মুলা যে ওয়েটটা বেরোলো। এম্পিরিক্যাল ফর্মুলা দিয়ে দিয়েছে CH2, তাহলে তার ওয়েট বেরিয়েছে 14, তাহলে n ইনটু 14 ইজ ইকুয়াল টু হচ্ছে 3.81 বাই 2.26 ইনটু 32। তাহলে এখান থেকে বলো 2.21 না 2.26 1 ছিল 26 ছিল ও 2.21 ছিল, সরি 3.86, আচ্ছা উল্টো হয়ে গেছে, 3.86 ছিল, 3.86 বাই 2.21, 3.86 বাই 2.21, কারেক্ট। তাহলে n কত বের হচ্ছে? 3.86 বাই 2.21 ইনটু 32 ইনটু 1/14, হ্যাঁ কি না? 14টাকে দিকে নিয়ে চলে এলাম, এখান থেকে n এর ভ্যালু বার করতে হবে, এখান থেকে n বের করতে হবে। এখান থেকে n বেরোলে তাহলে CH2 হোল n করে দিলে তোমার আণবিক সংকেত পাওয়া যাবে। এখান থেকে nটা বের করো কত হচ্ছে দেখো। আমরা আপাতত ক্যালকুলেটর ইউজ করে দেখি কত হচ্ছে। 3.86 মাথা ঢুকেছে তো, ডিভাইডেড ইনটু 32 ডিভাইডেড বাই 2.21 ডিভাইডেড বাই 14, n বেরোচ্ছে 4, 3.99 বেরোচ্ছে 4। আর আণবিক সংকেত কত হলো? CH2 হোল 4, দ্যাট ইজ C4H8। মলিকুলটার আণবিক সংকেত বেরোলো C4H8। হবে কিন্তু মানে হবে কি হবে না প্রবলেমটা, কিভাবে হবে সেটাই জিজ্ঞেস করছি, হবে কি হবে না তোমাদের দ্বারা। একটা গ্যাসীয় হাইড্রোকার্বন আছে, প্রথম কথা বল হাইড্রোকার্বন মানে নামেই বলে দিচ্ছে হাইড্রোকার্বন মানে কোন কোন এলিমেন্ট আছে, হাইড্রোজেন আর কার্বন, এটা তো ক্লিয়ার, এর বাইরে আর কিছু নেই। 75% বলছে কার্বন আছে, আর 1 লিটার গ্যাসের ওজন বলে দিচ্ছে। আচ্ছা 1 লিটার গ্যাসের ওজন থেকে কি আণবিক ভর বেরোতে পারে? 1 লিটার গ্যাসের ওজন বলেছে, কি করে বল, একদম ঠিক কি করে বেরোতে পারে? 1 লিটার গ্যাসের ওজন বা ভর বলেছে, এখান থেকে আণবিক ভর কি করে বেরোবে? 22.4 লিটার ইয়েস, 22.4 লিটারের ভরটাই হচ্ছে আণবিক ভর, ওটাই 1 মোলের ভর। 22.4 লিটার মানে 1 মোল, আর ওটার ভরই আণবিক ভর, রাইট? তাহলে 1 লিটারের ভর পেয়ে গেছি, 22.4 লিটারের ভর পাবো, ওটাই বেরোলো আণবিক ভর। 75% কার্বন 75% কার্বন মানে বাকিটা কি আছে? 25% হাইড্রোজেন। তাহলে কেমন করে সলভ করতে হবে সেটা দেখে নি চলো। আর হাইড্রোকার্বনের আণবিক সংকেত চেয়েছে, 1 লিটার হাইড্রোজেনের ওজন আবার দিয়ে দিয়েছে। 1 লিটার হাইড্রোজেনের ওজনটা কেন দিয়েছে? আচ্ছা বাষ্প ঘনত্ব বের করার জন্য দিয়েছে। ওকে বাষ্প ঘনত্ব বের করার জন্য দিয়েছে, ঠিক আছে বলো বাষ্প ঘনত্ব বের করি 22.4 না গিয়ে, এরকম করে বের করা যেতে পারে যখন দিয়ে দিয়েছে। চলো আগে বাষ্প ঘনত্ব বের করে বাষ্প ঘনত্ব কত বলো? 1 লিটার গ্যাসের ভর সম আয়তন, ঠিক আছে? আচ্ছা একই চাপ ও প্রেসারে আছে কি? এটাও এসটিপি তে, এটাও এসটিপি তে, একই চাপ ও উষ্ণতায় আছে। 1 লিটার গ্যাসের ভর বাই 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর। আচ্ছা 1 লিটার গ্যাসের ভর কত বলেছে? 0.72, আর 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর দিয়ে দিয়েছে 0.09। 0.09 মানে 72/9, হ্যাঁ কি না? 100 দিয়ে গুণ কর, দুদিকে 100 দিয়ে গুণ কর, কারণ 0.09 কে 1 কেন ধরতে যাবে? 0.72/0.09, তাহলে বাষ্প ঘনত্ব বেরোলো 8, তাহলে আণবিক ভর কত? ইনটু 2। আণবিক ভর কত হচ্ছে? বাষ্প ঘনত্ব ইনটু 2
দ্যাট ইজ 8 গুণ 2 মানে 16, আণবিক ভর বেরিয়ে গেছে 16। এবারে কেমন করে করতে হবে দেখো, ভালো করে দেখবে, একটা চার্ট বানাচ্ছি আমি। এখানে লিখছি এলিমেন্ট, কার্বন আছে, হাইড্রোজেন আছে, ঠিক আছে? কার্বনের পার্সেন্টেজ কত? 75। হাইড্রোজেনের পার্সেন্টেজ কত? 25। ইয়েস অর নো? চার্টের হেডিংটা হচ্ছে, এখানে পার্সেন্টেজ লিখছি, এখানে লিখছি কি মৌল আছে, চার্ট রেডি করছি একটা, এখানে মৌলের নাম, এখানে পার্সেন্টেজ, পার্সেন্টেজ গুলো বেরিয়ে গেল, 25 আছে আর 75 আছে। আচ্ছা, এরপরে লিখছি এদের আণবিক পারমাণবিক ভর, অ্যাটমিক ওয়েট। কার্বনের পারমাণবিক ভর কত? 12। হাইড্রোজেনের কত? 1। এরপরের পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট, এটাকে লিখি আমরা সিম্পল অ্যাটমিক রেশিও। এটা কেমন করে বেরোয় ভালো করে বুঝবে। সিম্পল অ্যাটমিক রেশিও বেরোয় পার্সেন্টেজ ডিভাইডেড বাই পারমাণবিক ভর করলে। কি করে বেরোয়? পার্সেন্টেজ ডিভাইডেড বাই, তাহলে 75 বাই 12, এটা হবে হচ্ছে 25 বাই 1। করেছিলাম হয়তো এরকম টাইপের কোশ্চেন, যেই গেছে মনে হয় করিয়েছিল। তো 75% বাই 12, সরি 12 বাই 75 হবে, মানে পারমাণবিক ভর ডিভাইডেড বাই পার্সেন্টেজ, পারমাণবিক ভর ডিভাইডেড বাই পার্সেন্টেজ। পারমাণবিক ভর হচ্ছে 12 ডিভাইডেড বাই পার্সেন্টেজ করছি, পারমাণবিক ভর হচ্ছে 12 ডিভাইডেড বাই পার্সেন্টেজ করছি, তাহলে বেরোবে সিম্পল অ্যাটমিক রেশিও। এই অনুপাতটা কি বেরোবে? সিম্পল অ্যাটমিক রেশিও। কোন অনুপাতটা? পারমাণবিক ভর বাই পার্সেন্টেজ। পারমাণবিক ভর কত কার্বনের, আর পার্সেন্টেজ কত কোশ্চেনে বলে দিয়েছে 75, তাহলে 12 বাই 75 কত হচ্ছে বলে, এটাকে সিম্পলিফাই করলে 12 বাই 75 কে মোটামুটি বার কর, 3 দিয়ে যাবে, 3 4 3 25, 4 বাই 25, 4 বাই 25। আচ্ছা দেখ কেমন করে এমসিকিউ করতে হবে, তাড়াতাড়ি করতে হবে। 4 বাই 25 এসছে, হ্যাঁ কি না বলো? 4 বাই 25 এসছে তো, ওপরে নিচে 4 দিয়ে গুণ করো, কত হয় তাহলে? 4 দিয়ে 16 বাই 100 মানে 0.16, কিছুই করতে পারো না। তুমি এখন বসে বসে ভাগ করবে, সময় নষ্ট করবে, অঙ্কের বুদ্ধি কাজে লাগাতে হবে। তাহলে এটা হয়ে গেল 4 বাই 25 দিয়ে দেখলাম, 25 কে 4 দিয়ে গুণ করলে 100 পাই, তাহলে ওখানে 100 করে দাও, ওপরেও 100, ওপরেও 4 দিয়ে গুণ করে দাও, তাহলে ওপরে হয়ে গেল 16 বাই 100 মানে 0.16। ক্লিয়ার? এটা একই ভাবে বল কত হচ্ছে নিচেরটা? 1 বাই 25 ভাগ করবি নাকি বসে বসে? 4 দিয়ে ওপরে নিচে গুণ করো, 4 বাই 100 হবে, একই না? 4 বাই 100 হলে ক্লিয়ার? কেমন করে করছি? এখান থেকে বের করতে হবে আমাদের সিম্পল অ্যাটমিক রেশিও। এখান থেকে আমাদের পরেরটা যেটা বের করতে হবে সেটা হচ্ছে, দেখো এদের মধ্যে ছোট কে 0.16 আর 0.04, ছোট কে, ছোটটা দিয়ে দুজনকেই ভাগ করতে হবে, দ্যাট ইজ 0.16 বাই 0.04, আবার 0.04 বাই 0.04, 0.16 বাই 0.04, 0.04 বাই 0.04। এটা আসবে ক্লিয়ারলি 4, এটা আসবে ক্লিয়ারলি 1। তার মানে কার্বনের প্রপোর্শন থাকবে 4 আর হাইড্রোজেনের প্রপোর্শন থাকবে 1। এই উল্টো হয়ে গেল যে, না না ভাগ তো ছোটটা দিয়েই করতে হয়। উল্টো কেন হয়ে গেল? তখন তো পাল্টে দেওয়া যায় নাকি? এই দেখো এখানটাতে আচ্ছা একটা কাজ করো, এটাতে সিম্পল কথাটা কেটে দাও, শুধু অ্যাটমিক রেশিও লেখো। এটাতে শুধু অ্যাটমিক রেশিও লেখো। দি অ্যাটমিক রেশিওটাকে করো হচ্ছে তোমার পার্সেন্টেজ বাই পারমাণবিক ভর, ওইটাকে করবো। তাই তোমরা একটা কাজ করো, পুরো চারটাকে কেটে দিয়ে আবার লেখো। মৌল তাহলে দেখো একবার দেখে নাও, কার্বন আছে, হাইড্রোজেন আছে, কার্বনের পার্সেন্টেজ কত? 75, হাইড্রোজেন কত? 25।
অ্যাটমিক ওয়েট গুলো 12/1, তাহলে অ্যাটমিক রেশিও কত বের হচ্ছে? পার্সেন্টেজ বাই অ্যাটমিক ওয়েট, ক্লিয়ার? পার্সেন্টেজ বাই অ্যাটমিক ওয়েট 25/1, দ্যাট ইজ 25। টোটাল 0.75 এই 6.25 আসছে। 12 6 72 হয়, 75/12। মিল 3 দিয়ে হ্যাঁ, তো 3 দিয়ে কাট, তাহলে 25/4 আসছে। ও 25 থেকে 25/4 আসছে 3 দিয়ে কাটলে। এই আমি কি দিয়ে 25/4 ই আসছে না 3 দিয়ে কাটলে। 25/4 আসছে 6.25, ঠিক আছে 6.25। আচ্ছা, এবারে এদের মধ্যে ছোট কে বল? 25 25 ছোট, না 6.25 ছোটটা দিয়ে দুজনকেই ভাগ করব, তাহলে 6.25 কেও 6.25 দিয়ে ভাগ করলাম, যেটা কিনা 1 হবে, আর 25 কেও 6.25 দিয়ে ভাগ করলাম, যেটা 4 আসবে। তাহলে বল কার্বন কতগুলো এসছে? এটা স্থূল সংকেত বের হচ্ছে, কিন্তু এটা আণবিক সংকেত নয়, স্থূল সংকেত বা এম্পিরিক্যাল ফর্মুলা। কার্বন কতগুলো আছে? একটা। হাইড্রোজেন কতগুলো আছে? 4টে। ফর্মুলা কি বেরোনোর কথা? CH4। এটা কি অ্যাকচুয়াল সংকেত? না, এটা স্থূল সংকেত বেরিয়েছে, ক্লিয়ার? এবার স্থূল সংকেতের আণবিক ভর বের কর, যেটাকে স্থূল সংকেত ভর বলে। তাহলে আণবিক, এতদূর ক্লিয়ার তো? চেঞ্জ করছি, চেঞ্জ করবো, এতদূর ক্লিয়ার? তাহলে হ্যাঁ, তাহলে হচ্ছে আণবিক সংকেত কত হবে? আণবিক সংকেত লিখতে পারি আমরা CH4 হোল n। তাহলে n ইনটু আণবিক সংকেত ভর, আণবিক সংকেত ভরটা CH4 16ই আসছে, দ্যাট ইজ n ইনটু 16 ইজ ইকুয়াল টু আণবিক ভর 16ই বেরিয়েছিল, বাষ্প ঘনত্ব ইনটু 2 করে। তাহলে n কত বেরোচ্ছে? তাহলে আণবিক সংকেত কত বেরোলো ফাইনালি? CH4 হোল 1 মানে CH4। বলো ऐसा तो क्वेश्चन है আনসার কোশ্চেনে দেওয়া আছে, কই দেওয়া আছে? কোশ্চেন দেওয়া নেই তো। কি দেখতে দেওয়া গ্যাসীয় হাইড্রোকার্বন বলে দিয়েছিল, CH4 মিথেন, এটা গ্যাসীয় হাইড্রোকার্বন, ঠিক আছে? তাহলে বাষ্প দেখে নিই একবার কি করলাম, বাষ্প ঘনত্ব বের করলাম, 1 লিটার গ্যাসের ভর বা 1 লিটার হাইড্রোজেন গ্যাসের ভর করে 8 বেরোলো, 2 দিয়ে গুণ করলে 16 বেরোলো আণবিক ভর। এরকম ভাবে কোন কি মানে কিরকম কোশ্চেন আসলে এরকম ভাবে করব এই পার্সেন্টেজ দেওয়া থাকলে, দুজনেরই পার্সেন্টেজ দেওয়া আছে, তো দুজনেরই পার্সেন্টেজ দেওয়া আছে, তখন এরকম করে সিম্পল অ্যাটমিক রেশিও বের করতে হবে। এখানে কার্বনের পার্সেন্টেজ দেওয়া আছে 75 আর হাইড্রোজেনের পার্সেন্টেজ দেওয়া আছে 25, তখন এরকম করে সিম্পল অ্যাটমিক রেশিও বের করে স্থূল সংকেত ভরটা বের করতে হবে। সিম্পল অ্যাটমিক রেশিও থেকে যে ভরটা বেরোবে এটা স্থূল সংকেত ভর, এটা কিন্তু অ্যাকচুয়াল ভর, অ্যাকচুয়াল সংকেত নয়, এটা কিন্তু স্থূল সংকেত, এম্পিরিক্যাল ফর্মুলা বেরোচ্ছে। অ্যাকচুয়াল আণবিক ফর্মুলা, অ্যাকচুয়াল যে মলিকুলার ফর্মুলা, সেটা এম্পিরিক্যালের উপরে হোল n করতে হয়, তবে গিয়ে বেরোয়। এখানে nটা 1 এসছে আলাদা কথা, স্থূল সংকেতের উপর হলে তবে গিয়ে আণবিক সংকেত বেরোয়। এটা তো আণবিক সংকেতের ওখানেই পড়ে যান, চ্যাপ্টার পড়া হয়নি, সেই জন্য এখন জিজ্ঞেস করছিস। কোনটা না স্যার বলেছি স্যার তাহলে জিজ্ঞেস করছিস কেন? এটা তো প্রথমেই পড়েছিলাম আমরা একদম। তাহলে আচ্ছা, সিম্পলটা কেমন করে বেরোলো? তাহলে পার্সেন্টেজ বাই অ্যাটমিক ওয়েট করলে অ্যাটমিক রেশিও বেরোলো, যেটা ছোট সেটা দিয়ে দুটোকেই ভাগ করলাম, তাহলে সিম্পল বেরোলো। তাহলে কার্বন আছে 1 রেশিওতে, হাইড্রোজেন আছে 4 রেশিওতে, এটা কিন্তু এম্পিরিক্যাল ফর্মুলাটা বেরোলো। কার্বন আছে 1 রেশিওতে, হাইড্রোজেন আছে 4 রেশিওতে, CH4, এটা কিন্তু এম্পিরিক্যাল ফর্মুলা বেরোলো। এবারে এম্পিরিক্যাল ফর্মুলার উপরে হোল n করলে মলিকুলার ফর্মুলা বেরোবে। তার জন্য nটা কি করে বের করতে হয়? এম্পিরিক্যাল ফর্মুলার ওয়েটটা বের করলাম, এম্পিরিক্যাল ফর্মুলার ওয়েটটা কি থাকছে? ইনটু n করলাম, সেটাই হচ্ছে মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েটটা তো এখানেই বের করেছি, এই যে 16 বেরিয়েছে, সেম হয়ে গেছে, n1 এসছে, মিটে গেছে। নাও হতে পারতো, n2 3 আসতে পারতো, রাইট? চেঞ্জ করবো, চলো পরেরটা কি বলছি দেখো। এটা না না ওটা পয়েন্টটা লিখে নাও, পরেরটা কি বলছে দেখো। বুঝতে পারছি কি বলছে দেখো, 25.4 গ্রাম আয়োডিন ও 14.2 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে যে ICl ও ICl3 এর মিশ্রণ তৈরি করে।
আয়োডিন আর ক্লোরিন বিক্রিয়া করেছে, দিয়ে আইসিএল আর আইসিএল3 এর মিশ্রণ তৈরি করে, মিক্সচার। ওই মিক্সচারে আইসিএল ও আইসিএল3 এর মোলের অনুপাত নির্ণয় করো বলেছে। তো রিয়াকশনটাকে দেখে নি। বলেছে আয়োডিন আর ক্লোরিন রিয়াকশন করে আইসিএল আর আইসিএল3 তৈরি করে। যে আইসিএল আর আইসিএল3 তৈরি হলো, ওদের মোলের রেশিও বের করতে বলেছে। কত মোল আইসিএল তৈরি হলো আর কত মোল আইসিএল3 তৈরি হলো। ওটা হচ্ছে অ্যাটমিক ওয়েটটা দেওয়া আছে। অ্যাটমিক ওয়েট হচ্ছে একজনের 35.5, ক্লোরিনের আর আয়োডিনের হচ্ছে 127। পারমাণবিক ভর মানে এটা কি? অ্যাটমিক ওয়েট। তাহলে কি বলছে? আয়োডিন আর ক্লোরিন রিঅ্যাকশন করে কি কি তৈরি করেছে? আইসিএল আর আইসিএল3। ক্লিয়ার? তাহলে আয়োডিন ইকুয়েশনটা লেখার চেষ্টা করি। আয়োডিন প্লাস ক্লোরিন রিঅ্যাকশন করেছে, দিয়ে একটা তৈরি করেছে আইসিএল, একটা তৈরি করেছে আইসিএল3। আগে বলো ইকুয়েশন ব্যালেন্স আছে কি? ব্যালেন্স এবার আয়োডিন আর ক্লোরিন রিঅ্যাকশন, আয়োডিন আর ক্লোরিন রিঅ্যাকশন করে আইসিএল তৈরি করেছে, আইসিএল3 তৈরি করেছে, ইকুয়েশন ব্যালেন্স আছে, রাইট? আচ্ছা, এবার মোলের রেশিও বের করতে বলেছে। মোলের রেশিও বের করতে বলেছে। ওকে, তাহলে এইখানে আমরা প্রথমে দেখি, কত কত তৈরি হচ্ছে, মোলের রেশিওটা বের করতে বলেছে যা তৈরি হচ্ছে। আচ্ছা, এখানে আমরা প্রথমে দেখি, এইখানে মোল কত? 1 মোল। এখানে মোল কত? 2 মোল। তাতে তৈরি হয়েছে এখানেও 1 মোল, এখানেও 1 মোল, তাই তো? আচ্ছা, তাহলে এখানে কত কত মোল আগে রিঅ্যাক্ট করলো সেটা দেখি। 1 মোল আর 2 মোল রিঅ্যাক্ট করে গেছে, রাইট? আচ্ছা, এবারে আয়োডিন নিয়েছি কতটা? 25.4 গ্রাম, তাই তো? তার মানে ওর কত মোল নিয়েছি? মোল অফ আয়োডিন, মোলের ফর্মুলা বলো। মোলের ফর্মুলা প্রদত্ত ভর বাই। ও আচ্ছা করলাম কি হবে? মাথায় তো ক্লিক করাতে হবে। বলে দেওয়ার পরে ও আচ্ছা করলে চলবে? প্রদত্ত ভর বাই, তাহলে এখানে আয়োডিনের বলে প্রদত্ত ভর কত? আর আণবিক ভর কত? 127 ইন্টু 2, কারণ আয়োডিন 2। তাহলে এটা হচ্ছে আয়োডিনের মোল। ইয়েস আর নো? সিম্পলিফাই করে রাখছি আপাতত, ক্যালকুলেটর ইউজ করছি। 25.4 তোদের ইজি ডেটা দেবে, এগুলো তো পুরনো প্রবলেম, যখন ক্যালকুলেটর অ্যালাউড ছিল। এখন যদি ক্যালকুলেটর অ্যালাউড নাই, সো ডেটাটা ফ্রেন্ডলি থাকবে, এটুকু এক্সপেক্ট করা যেতে পারে এই বছর থেকে। এটা হচ্ছে 0.108 মোল আসছে। আচ্ছা, একইভাবে বের করে ক্লোরিনের মোল কত? মোল অফ ক্লোরিন কত ভর? 14.2 বাই আণবিক ভর। আণবিক ভর কত? ক্লোরিন Cl2, that is 35.5 into 2, that is 71. 14.2 by 71, 14.2 divided by 71.2 আসছে 0.2। তাহলে এটা রাফলি 0.1, এটা রাফলি 0.2, হ্যাঁ কি না? তাহলে এখানে তাকে দিকে বুদ্ধি করে বলবি 1 মোলের সঙ্গে 2 মোল রিঅ্যাক্ট করে ফেলে, তাই তো? কিন্তু এখন আমার কাছে কত মোল আয়োডিন আছে? 0.1 মোল, হ্যাঁ কি না? তাই 0.1 মোলের সঙ্গে কত মোল ক্লোরিন রিঅ্যাক্ট করছে? 0.2 মোল। ইয়েস অর নো? এটাই তো আমাকে দিয়েছে, কারণ আয়োডিন দিয়েছে 25.4 গ্রাম, যার মানে বেরোলো 0.1 মোল, আর ক্লোরিন দিয়েছে 14.2 গ্রাম, যার মানে বেরোলো 0.2 মোল। তাহলে 0.1 মোল আছে, 0.2 মোল আছে, 0.1 মোল আছে, 0.2 মোল আছে, রাইট? 0.1 মোল আর 0.2 মোল। তাহলে 1 মোল আর 2 মোল রিঅ্যাক্ট করলে 1 মোল আর 1 মোল তৈরি হয়। তাহলে 0.1 মোল আর 0.2 মোল তৈরি করলে কত মোল তৈরি হবে? 0.1 মোল তৈরি হবে, 0.1 মোল তৈরি হবে, হ্যাঁ কি না? তাহলে এবারে আইসিএল আর আইসিএল3 এর অনুপাত বের করো। আইসিএল কত মোল? 1 মোল, 0.1 মোল। আইসিএল3 কত মোল? 0.1 মোল। অনুপাত কত বের হচ্ছে? 1:1। ক্লিয়ার কিনা বলবে?
যে 1 মোল আর 2 মোল রিঅ্যাক্ট করে 1 মোল আর 1 মোল তৈরি হয় দেখতে পাচ্ছি। আমাকে 1 মোল আর 2 মোল দেয়নি, আমাকে 0.1 মোল দিয়েছে, গিভেন মাস বাই মলিকুলার ওয়েট করে পেলাম, আবার 0.2 মোল দিয়েছে, প্রদত্ত ভর বাই আণবিক ভর করে পেলাম। তাহলে 0.1 মোল আর 0.2 মোল রিঅ্যাক্ট করলে অবভিয়াসলি 0.1 মোল আর 0.1 মোলই তৈরি হবে। তাহলে তাদের রেশিও হচ্ছে 0.1:0.1, দ্যাট ইজ 1:1। ক্লিয়ার? 1 এর সঙ্গে 2 রিঅ্যাক্ট করে 1 আর 1 তৈরি হয়, তাহলে 0.1 আর 0.2 এর সঙ্গে রিঅ্যাক্ট করলে 0.1 আর 0.1 তৈরি হবে। মেথডটার নাম কি? মেথডটার নাম কি? ইউনিটারি মেথড, ঐকিক নিয়ম। তাই কি চলছে? ঐকিক নিয়ম ছাড়া আর কি চলছে? 1 এর সঙ্গে 2 রিঅ্যাক্ট করে 1 আর 1 তৈরি হয়, তাহলে 0.1 এর সঙ্গে 0.2 রিঅ্যাক্ট করলে 0.1 আর 0.1 তৈরি হবে। ঠিক আছে? তাহলে 0.1:0.1, দ্যাট ইজ 1:1 হচ্ছে রেশিও। চেঞ্জ করছি পরেরটাতে, চেঞ্জ করবো। হচ্ছে 5 গ্রাম অবিশুদ্ধ সাধারণ লবণ, সাধারণ লবণ মানে NaCl, তাকে অতিরিক্ত AgNO3 দ্রবণের সঙ্গে বিক্রিয়া করালে 9.812 গ্রাম AgCl উৎপন্ন হয়। এই নমুনাটি শতকরা অবিশুদ্ধি কত? তাহলে অ্যাকচুয়ালি জানতে হবে প্রথমে, মানেটা বলে দিচ্ছি। বলছে 5 গ্রাম ইমপিওর NaCl এর সঙ্গে, ইমপিওর NaCl তার সঙ্গে এক্সেস AgNO3 রিঅ্যাকশন হচ্ছে, অর্থাৎ NaCl টা ইমপিওর আর AgNO3 প্রচুর প্রচুর দেওয়া আছে, রিঅ্যাকশন হচ্ছে, তাহলে দিস মাচ AgCl তৈরি হচ্ছে। পার্সেন্টেজ ইমপিউরিটি বের করতে বলেছে। কত পার্সেন্টেজ পিওর বলেছে না? 5 গ্রাম আছে, কিন্তু এটা কি পিওর না ইমপিওর? তার মানে ভাই খালি NaCl আছে না অন্য কিছু মেশানো আছে? ওই কতটা ইমপিউরিটি ওটা বের করতে বলেছে। ঠিক আছে? তার আগে রিঅ্যাকশনটা কি হয় দেখিনি, কে বলতে পারবে? রিঅ্যাকশনটাই না জানলে কি করে করবে? বলে NaCl যদি পিওর হতো তাহলে পিওর NaCl এর সঙ্গে পিওর AgNO3 রিঅ্যাকশনে কি কি তৈরি হতো? ভেরি গুড। ক্লিয়ার? এতদূর ক্লিয়ার তো? আচ্ছা, এবারে আমরা এখান থেকে বের করার চেষ্টা করব যে বলেছে কত গ্রাম AgCl তৈরি হয়, বলে দিয়েছে আমাদের যে কত গ্রাম AgCl তৈরি হয়। অত গ্রাম AgCl তৈরি করতে NaCl কতটা লাগে এটা আমাকে বের করতে হবে। আমরা প্রথমে মোলে আসছি। মোলে বলো, ব্যালেন্স দ্য ইকুয়েশন। 1 মোল NaCl নিলে কত মোল AgCl তৈরি হচ্ছে? ক্লিয়ার? 1 মোল NaCl নিলে 1 মোল AgCl তৈরি হচ্ছে। এই 1 মোলের ভর বের করো। 1 মোলের ভর হবে সোডিয়াম 23, ক্লোরিন 35.5, যোগ করলে হবে 58.5। আর AgCl এর Ag কত? 108 না 107? 108 Ag এর পারমাণবিক ভর কত? 108। ঠিক আছে? 108। তাহলে Ag কত হচ্ছে? 108 প্লাস ক্লোরিন আছে 35.5। ইয়েস অর নো? Ag আছে 108, Ag এর পারমাণবিক ভর 108 আর ক্লোরিন হচ্ছে 35.5, অ্যাড করলে কত হয় বলো? 108 আর 35.5 143.5। তাহলে বুদ্ধি করে বল 58.5 গ্রাম NaCl নিলে 143.5 গ্রাম AgCl তৈরি হয় কিনা? এবার বল AgCl তৈরি কত গ্রাম হয়েছে? 9.812। তাহলে this much AgCl তৈরি করার জন্য this much NaCl লাগে, তাহলে 9.812 এতটা AgCl তৈরি হয়েছে। এতটা AgCl তৈরি করার জন্য কতটা NaCl লাগবে? 50 বল ইনটু যাও করে বলে দিলেই হলো নাকি? 8.5 বাই 143.5 ইনটু 9.812, এত গ্রাম NaCl লাগবে। এটা ক্যালকুলেট করে দেখো কত গ্রাম হচ্ছে। ওই কি নিয়ম, কিছুই না। দেখতেই পাচ্ছি 1 মোল থেকে 1 মোল হয়, 1 মোল মানে 58.5 গ্রাম, সেখান থেকে হচ্ছে 143.5 গ্রাম। তাহলে 143.5 গ্রাম তৈরি করার জন্য 58.5 গ্রাম লাগে। তাহলে 9.812 কোশ্চেনে দিয়ে দিয়েছে, অতটা তৈরি করার জন্য কতটা লাগবে? সিম্পল ঐকিক নিয়ম, 58.5 ডিভাইডেড বাই 143.5 ইনটু 9.812 হচ্ছে 4 গ্রাম লাগবে। এটা 4 গ্রাম আসছে। কত আসছে? এবার বল স্যাম্পেলে NaCl কত ছিল? স্যাম্পল ছিল 5 গ্রাম, স্যাম্পল ছিল কত গ্রাম? কিন্তু তার মধ্যে NaCl কতটুকু আছে? বাকি 1 গ্রাম কি আছে? ইমপিউরিটি, অবিশুদ্ধি। তাহলে অবিশুদ্ধি আছে হচ্ছে 5 - 4, দ্যাট ইজ 1 গ্রাম।
তাহলে পার্সেন্টেজ কত 1/5 ইন্টু 100 1 আছে 20% ইম্পিউরিটি আছে 1 আছে 1 ইম্পিউরিটি টোটাল 5 ইন্টু 100 20% ইম্পিউরিটি এখানে প্রেজেন্ট আছে বল ক্লিয়ার কৌস্তব মাথায় ঢুকেছে পুরোটা শুভম তোর কারণ আমরা অ্যাকচুয়ালি রিঅ্যাকশন করলে কত গ্রাম ইউজ হতে দেখলাম অত গ্রাম তো নেই তার থেকে বেশি নিয়ে বসে আছি পিওর NaCl ধরে করা ইয়েস কারণ পিওর NaCl টুকু রিঅ্যাকশন করছে ইম্পিউরিটি রিঅ্যাকশন করছে না তাহলে যদি পিওর থাকতো তাহলে 5 গ্রামের মাল বলেছি কিন্তু তার মধ্যে NaCl কতটুকু আছে যেটা রিঅ্যাকশন করেছে 4 গ্রাম NaCl আছে বাকি আলতু ফালতু জিনিস ছিল কারণ পিওর NaCl টুকু রিঅ্যাকশন করে গেছে না সেটা করেনি আলাদা করে কোশ্চেনে কি মেনশন আছে তার মানে ধরে নিচ্ছি আর কিছু আর যাই আছে না কেন সেগুলো রিঅ্যাকশন করেনি ওটা শুদ্ধ বাকি 1 গ্রামটা অবিশুদ্ধ যে টোটাল হচ্ছে 5 গ্রাম ঠিক আছে এটা কিন্তু শুদ্ধ এটা হচ্ছে শুদ্ধ মানে এটা মানে অ্যাকচুয়ালি NaCl 4 গ্রামই আছে মানে দিয়েছি 5 গ্রাম কিন্তু তার মধ্যে NaCl আছে 4 গ্রাম যে 4 গ্রাম NaCl টা রিঅ্যাক্ট করে দিস মাচ AgCl তৈরি করেছে ক্লিয়ার কিনা বলবে পরেরটা যেটা হলে বলছে 1.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট ও ম্যাগনেসিয়াম কার্বনেটের একটি মিশ্রণ ক্যালসিয়াম কার্বনেট আছে ম্যাগনেসিয়াম কার্বনেট আছে তাদের একটা মিক্সচার নেওয়া হয়েছে 1.5 গ্রামটা হচ্ছে টোটাল মিক্সচার তাকে হিট করা হয়েছে হিট করলে STP তে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে 360 ml কার্বন ডাই অক্সাইড পার্সেন্টেজ বের করতে বলেছে কত পার্সেন্টেজ ক্যালসিয়াম কার্বনেট আছে কত পার্সেন্টেজ ম্যাগনেসিয়াম কার্বনেট আছে ভালো করে কোশ্চেনটা বুঝে নাও কোশ্চেনে বলেছে একটা মিক্সচার নেওয়া হয়েছে মিক্সচারে কে কে আছে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেট মিশ্রণ মানে মিক্সচার মিশ্রণটা কি উর্দু কথা নাকি রে মিক্সচারটা কি জিনিস মিক্সচার মানে তুই কি জানতিস মিক্সচার এই কথাটা শুনিস নি আগে কখনো মিক্সচার মিক্সচার মানে মিশ্রণ ঠিক আছে তাহলে বলো মিক্সচারটা কি কি নিয়েছি মিক্সচারে ক্যালসিয়াম কার্বনেট আছে আর ম্যাগনেসিয়াম কার্বনেট আছে মিক্সচারটার টোটাল ভর কত 1.5 গ্রাম অর্থাৎ 1.5 গ্রামের মধ্যেই কিন্তু ক্যালসিয়াম কার্বনেট এবং ম্যাগনেসিয়াম কার্বনেট দুজনেই আছে ওই মিক্সচারটাকে হিট করেছি পুরো মিক্সচারটাকে হিট করেছি তাতে কি তৈরি হয়েছে কার্বন ডাই অক্সাইড কতটা টোটাল মানে বল হিট করলে ক্যালসিয়াম কার্বনেট থেকেও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে আবার ম্যাগনেসিয়াম কার্বনেট থেকেও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে হিট করার জন্য এন্ড টোটাল কার্বন ডাই অক্সাইড কত তৈরি হয়েছে 360 ml STP তে ওই মিক্সচারে ক্যালসিয়াম কার্বনেট আর ম্যাগনেসিয়াম কার্বনেটের পার্সেন্টেজ কত আছে বের করতে বলেছে হবে ঠিক আছে চল আমরা ধরে নিই ক্যালসিয়াম কার্বনেট আছে x গ্রাম কি ধরলাম তাহলে বল ম্যাগনেসিয়াম কার্বনেট কত গ্রাম 1.5 মাইনাস x গ্রাম ইয়েস অর নো কারণ দুজনে মিলে তো 1.5 তাহলে ক্যালসিয়াম কার্বনেট ধরলাম x গ্রাম ম্যাগনেসিয়াম কার্বনেট হবে 1.5 মাইনাস x দুজনে মিলে টোটাল আছে 1.5 এবারে ক্যালসিয়াম কার্বনেটকে যদি হিট করি কি হয় দেখা যাক ক্যালসিয়াম কার্বনেটকে হিট করলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয় ম্যাগনেসিয়াম কার্বনেটকে যদি হিট করি সেম জিনিস হয় ম্যাগনেসিয়াম কার্বনেটকে হিট করলে ম্যাগনেসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড তৈরি হয় তাহলে দুজনের থেকেই কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে না মিক্সচারকে হিট করেছি কিন্তু দুটোই তো হচ্ছে তুই অজব কোশ্চেন করছিস কাগজও নিয়েছিস কাপড়ও নিয়েছিস আগুন জ্বালাচ্ছিস তাহলে কাগজও পুড়ছে কাপড়ও তো পুড়ছে তো লিখে যদি দেখাতে হয় তুই কি একসাথে লিখবি কাগজ প্লাস কাপড় আগুন দিয়ে পুড়ে গেল না বলি কাগজটাও পুড়লো কাপড়টাও পুড়লো তার মানে কি আলাদা আলাদা নিয়েছিস না আলাদা আলাদা পুড়াচ্ছিস তার মানে এগুলো মিক্স করার পর রিঅ্যাক্ট করেনি না অবশ্যই দুজনেই তো কার্বনেট কেন রিঅ্যাকশন করতে যাবে দুজনেই তো একই জাতীয় জিনিস এটাও তো ক্যালসিয়াম কার্বনেট ওটাও ম্যাগনেসিয়াম কার্বনেট নিজের মধ্যে কি রিঅ্যাকশন করে দুজনেই তো একই জাতীয় জিনিস এটা তো ব্যাপারটা এরকম হয়ে গেল যে NaCl এর সঙ্গে KCl কে রিঅ্যাকশন করবে NaCl যেরকম লবণ KCl সেরকমই লবণ ওরা কি মিশালে রিঅ্যাকশন করবে এটা তো হয়ে গেল বালি আর কাদা মিশালে কি রিঅ্যাকশন করবে সবই তো একই রকম ওরা তো একই রকম জিনিস তো রিঅ্যাকশন করে না বিপরীত রকম জিনিসরা ইউজুয়ালি রিঅ্যাকশন করে রাইট কি বলছে ক্যালসিয়াম কার্বনেটটাও উত্তপ্ত হবে দিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে ম্যাগনেসিয়াম কার্বনেটটাও উত্তপ্ত হবে দিয়ে কার্বন ডাই অক্সাইড তৈরি করবে
ক্যালসিয়াম কার্বনেটের দেখতে পাচ্ছি ব্যালেন্সড ইকুয়েশন থেকে 1 মোল উত্তপ্ত হলে 1 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। ম্যাগনেসিয়াম কার্বনেটের ব্যালেন্সড ইকুয়েশন থেকে দেখতে পাচ্ছি 1 মোল উত্তপ্ত হলে 1 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হয়। এইখানে 1 মোলের ভর বের করো, ক্যালসিয়াম 40, কার্বন 12, অক্সিজেন 16 গুণ 3 মানে 100। তাহলে 100 গ্রামকে উত্তপ্ত করলে ওইখানে 1 মোলের আয়তন বলো, এসটিপি তে আয়তন 22.4 লিটার। তাহলে 100 গ্রামকে উত্তপ্ত করলে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে এসটিপি তে। এখানে 1 মোলের ভর বলো, ম্যাগনেসিয়াম 24, কার্বন 12, অক্সিজেন 16 গুণ 3, 24 আর 12 কত হয় 36, 36 আর 48 কত হয় 84, 84। তাহলে এখানে 84 গ্রাম থেকে তৈরি হচ্ছে 1 মোল, মানে এখানেও তৈরি হচ্ছে 22.4 লিটার এসটিপি তে। 1 মোল থেকে 1 মোল তৈরি হয়, এখানে 1 মোল মানে 100 গ্রাম, তার থেকে উত্তপ্ত করলে 1 মোল মানে 22.4 লিটার। ওখানেও 1 মোল থেকে 1 মোল তৈরি হচ্ছে, কারণ ইকুয়েশন ব্যালেন্স আছে, এবং সেখানে দেখতে পাচ্ছি 1 মোল মানে 84 গ্রাম, সেখান থেকে তৈরি হচ্ছে 22.4 লিটার। কি বলতেছিস এবারে বল, ক্যালসিয়াম কার্বনেট আমার মিশ্রণে কত গ্রাম আছে? 100 গ্রাম। আমাদের মিশ্রণে কত গ্রাম আছে ক্যালসিয়াম কার্বনেট? 1.5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে, x গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আছে। 100 গ্রাম থেকে এত লিটার পাওয়া গেছে, তাহলে x গ্রাম থেকে 22.4 বাই 100 ইন্টু x এত লিটার, হ্যাঁ কি না? 84 গ্রাম থেকে পাওয়া গেছে 22.4, তাহলে এখানে কত গ্রাম আছে? 1.5 মাইনাস s গ্রাম থেকে কতটা পাওয়া যাবে? 22.4 বাই 84 ইন্টু 1.5 মাইনাস x লিটার, একই না? এই দুটো লিটারের সামেশনটাই বল, এটা যোগফল। এইখানেও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, ওইখানেও কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে, এই দুটো কার্বন ডাই অক্সাইডের যোগফলটাই ঠিক। যদি ওটা এমএলএ আছে ওটাকে লিটারে নিয়ে যেতে হবে। টোটাল তো এতটাই হচ্ছে, তাহলে x গ্রাম থেকে দেখলাম টোটাল কতটা হচ্ছে, 1.5 মাইনাস x থেকে দেখলাম টোটাল কতটা হচ্ছে, ওই টোটালটাই হচ্ছে টোটাল যতটা হয়েছে। তবে এটা কিন্তু লিটারে আছে, ওটা এমএলএ আছে, তাহলে এটাকে এমএলএ নিয়ে যাই। এমএল মানে 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে 22.4 ইন্টু 1000x বাই 100 ml, আর ওটাও হয়ে গেল 22.4 ইন্টু 1.5 মাইনাস x ইন্টু 1000 বাই 84 ml, হ্যাঁ কি না বলো? এই দুটো এমএল এর সামেশনই হচ্ছে ওটা, ওখান থেকে x সলভ করতে হবে। লিখে নাও লিখে নাও, একটু এমএল লিখে দিয়েছি, 24 ml লিখে দিন একবার। 22400 ও কেটে কেটে দিলে যাই হবে, এটা লিখে দেবে এখানে কি আছে, কিন্তু এখানে তো সেটা আসবে না, এখানে একই রকম লিখে দিয়েছি। কেন বল, তুই এখানে বল গন্ডগোলটা কোথায় পাকালি দেখ, ক্যালকুলেশনে কেমন করে তুই এখানে গুণ করে বসে আছিস, এটা কেটেছিস দিয়ে 10 দিয়ে গুণ করে বসে আছিস, এখানে সেটা করার স্কোপ আছে নেই, কিন্তু এই দুজনকে অ্যাড করতিস 1000 কমন নিয়ে বেরিয়ে আসতো, হ্যাঁ কি না? ওখানে 1000 টাকা রাখিস নি তুই কমন নেওয়ার জন্য, 1000 কমন নিয়ে বেরিয়ে আসতো, তাকে এদিকে ডিভাইড করে দিতিস। এখন কি করে ফেলেছিস তুই, একটা 1000 আছে একটা 1000 নেই, সবসময় লোভে পড়ে কাটাকাটি করে ফেলবি না, কাটাকাটিকে লাস্টের জন্য ওয়েট করবি, কাটাকাটি ওই জন্য করে নি। দেখ এবার বল এইগুলোর সামেশনটাই 360 কিনা, চেঞ্জ করবো? লোভে পড়েছে, শূন্য দেখেছি, কাটো আগে। So 22.4 into 1000x by কত আছে 100 plus 22.4 into 1000 into 1.5 minus x by 84 is equal to 360, yes or no? পুরো 22400 কে কমন নিয়ে নিচ্ছি, 22400 কমন নিলাম, তাহলে এখানে পড়ে থাকছে x by 100, আচ্ছা x by 100,
প্লাস ওখানে পড়ে থাকছে 1.5 মাইনাস এক্স বাই 84 ইজ ইকুয়াল টু 360। এটাকে ওদিকে পাঠিয়ে দাও এবারে। তাহলে x বাই 100 মাইনাস 1.5 মাইনাস এক্স বাই 84 ইজ ইকুয়াল টু 360 বাই 22400। এটাকে এবার কাটাকাটি করে সিম্পলিফাই করে রাখতে পারো। 0 0 কাটলো, 4 দিয়ে কাটলে 4 9, 4 5 2 4 4 6, দ্যাট ইজ 9 বাই 560। এটা সিম্পলিফাই করলে এটা এলো। আচ্ছা, এবার এখান থেকে তুমি বাকি এলসিএম করে করতে হবে, এখান থেকে এক্স বের করতে হবে। কত আসছে? 2100। যাই আসছে তাই আসবে। 2100 আসছে, সেখান থেকে এক্স সলভ করে এখান থেকে এক্স সলভ করো। দেখি, আর বলবো না আমি। সলভ এক্স, এখান থেকে এক্স সলভ করো। এগুলো বেরোলো, পার্সেন্টেজ চেয়েছে। সো দেখো দেখো এখান থেকে তাহলে এক্স সলভ হয়েছে তো? এই বল, প্রথম কথা বল, এক্স সলভ হয়েছে তো? তাহলে ইকুয়েশনে আমরা কি দেখলাম? যে কার্বন ডাই অক্সাইড ফ্রম ক্যালসিয়াম কার্বনেট আর কার্বন ডাই অক্সাইড ফ্রম ম্যাগনেসিয়াম কার্বনেট, সেটা হচ্ছে টোটাল দিয়ে দিয়েছে। এখান থেকে এক্স সলভ করা হলো, এক্স বেরিয়েছে তোমার, এক্স বেরিয়েছে হচ্ছে 0.9375। তাহলে 1.5 মাইনাস এক্স, যেটা কিনা ম্যাগনেসিয়াম কার্বনেট, সেটা হলো 0.5625। তাহলে এবার এখান থেকে পার্সেন্টেজ গুলো কেমন করে বের করবো? ইয়েস, পার্সেন্টেজ অফ ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে, ক্যালসিয়াম কার্বনেট বেরিয়েছে 0.9375 বাই টোটাল 1.5 ইন্টু 100। ক্লিয়ার? এবার 100 মাইনাস করলেও ম্যাগনেসিয়াম কার্বনেট বেরোতে পারে, অথবা ম্যাগনেসিয়াম কার্বনেট হচ্ছে, হ্যাঁ অবশ্যই করবে তাই। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম কার্বনের পার্সেন্টেজ। সো এই দুটো হবে ফাইনাল পার্সেন্টেজ। কারণ পার্সেন্টেজটা বের করতে চেয়েছিল, যেখানে ক্যালসিয়াম কার্বনের পার্সেন্টেজ বেরোলো 0.975 বাই 1.5, আর ম্যাগনেসিয়াম কার্বনের পার্সেন্টেজ বেরোলো 0.5625 বাই 1.5 ইন্টু 100। ক্লিয়ার কিনা বলো? মাথায় ঢুকেছে কেমন করে প্রবলেমগুলো সলভ করতে হবে? এই বলো, মাথায় ঢুকেছে কিনা পুরোপুরি? পুরো ক্লিয়ার তো? বেশ, চলো তাহলে আজকে আমরা এখানে অঙ্কগুলো শেষ করেছি। প্র্যাকটিস, বেসিক্যালি অঙ্কের প্র্যাকটিসের অভাব। কেমিস্ট্রিতে আটকেছিল না অঙ্কটাতে আটকেছো? কোন ক্লাসের অঙ্ক এগুলো? ওরকম করলে হবে না। না এগুলো এগুলো তুমি যেই মেন থেকে কি করে তাহলে অ্যাপিয়ার করবে? এইসব অঙ্ক একদম মানে একদম ডিপে রাখতে হবে পুরো। বিলো 10, শোনো, যেই মেন্স যদি ক্লিক করতে হয় তাহলে 10 ক্লাসের আগে পর্যন্ত সমস্ত অঙ্কের ক্যালকুলেশন তোমাকে একদম পুরো পিওর থাকতে হবে। তুমি যদি ভাবো অনেকে, তোমাদের মাথায় কি চলে আমি সেটা বলে দিচ্ছি। তোমাদের মাথায় চলে যেই মেন্স মানে 11 আর 12, আর 11 12 তে এসব পয়েন্ট এসব নেই। ওখানে যদি ক্যালকুলাস, লগ, এটা ওটা সেটা আছে, ওইসব করলেই হবে না। সবার আগে 10 এর আগে পর্যন্ত যা অ্যালজেব্রা আছে, আর যা পাটিগণিত আছে, অ্যারিথমেটিক, আর যা জিওমেট্রি আছে, এইটা থেকে গ্রিপ আনতে হবে। কারণ যেই মেন্স এর অঙ্কে অনেকবার তোমার গোলকের ফর্মুলা ইউজ করতে হবে। গোলকের ক্ষেত্রফল 4πr², অনেকবার ইউজ করতে হবে একটা শঙ্কুর আয়তন πr², 1/3 πr²h। ও স্যার এইসব তো আমার 11 12 কোথায়? 11 12 কোথায় দেখি? 10 এর থেকে অব্দি আছে তো। ও স্যার আমি যেই মেয়ে শুধু 11 12 এর জন্য 11 12 ভর্তি হয়েছি। আমি তো 10 অব্দি পড়িনি, আমি জন্মে তারপরে প্রথম ভর্তি হয়েছি 11 12 যেই মেয়ে দিচ্ছি। হ্যাঁ, আগে 10 অব্দি মানে তুমি যেই মেস দিচ্ছ মানে 11 12 দিচ্ছ, ঠিক কথা। 11 12 এর সিলেবাসের উপরে, কিন্তু 11 12 এর সিলেবাসটাকে ধরতে গেলে আগে 10 অব্দি অঙ্কের এই 3টে পার্ট খুব গুরুত্বপূর্ণ। এই 3টে অঙ্কের পার্ট, একটা হচ্ছে পাটিগণিত এবং তার ক্যালকুলেশন। নিশ্চয়ই ছোটবেলায় মনে আছে স্টিয়ার কেস, অনেক সিঁড়ি ভাঙা অঙ্ক যেগুলোকে বলা হতো স্টিয়ার কেস অঙ্ক করতে, যে 1/3 প্লাস 2/5 দিয়ে বাই করেই যাচ্ছে, ওই সব অঙ্কগুলো। ঠিক আছে, ওই অঙ্কগুলো অ্যালজেব্রার বেসিক যে অঙ্কগুলো, এলসিএম এইচসিএম কেমন করে অ্যালজেব্রা বেসিক অঙ্কগুলো, অ্যালজেব্রাতেও কেমন করে কমন নেয়। তারপরে তোমার ভ্যানিশিং মেথড, আগে কি মেথড ছিল ভুলে গেছি, এখন মনে নেই। এক্স বের করা, কোয়াড্রেটিক ইকুয়েশন, যেটা দ্বিঘাত সমীকরণ, x² + bx + c, ওখান থেকে এক্স বের করা অনেকগুলো মেথড আছে। তোমার হচ্ছে ওই ওটা কি বলে, হ্যাঁ ওই x ইকুয়াল টু কি করে বের, ফরমুলাটার নাম কি ছিল? x ইকুয়াল টু -b + b² - 4/2a। কোয়াড্রেটিকের ফর্মুলাটার নাম কি ছিল? শ্রীধরাচার্য, আমি ভুলে গেছি। তো x ইকুয়াল টু, ওখান থেকে x বেরোয় -b + √b² - 4ac/2a। তুই লাস্টে 2 এটা বলে দিল। ভ্যানিশিং মেথড শুধু x সলভ করা, এগুলো নরমাল অ্যালজেব্রা তোমাকে জানতে হবে। নরমাল জ্যামিতি জানতে হবে, যেটা একটা সার্কেলের ক্ষেত্রফল কত, πr², সার্কেলের এটা পরিসীমা কত, 2πr। একটা শঙ্কুর ভলিউম, একটা চোঙের ভলিউম, চোঙ মানে সিলিন্ডার, শঙ্কু মানে কোণ, এগুলো ভলিউম কত, একটা গোলক স্ফিয়ার, তার ক্ষেত্রফল কত, সারফেস এরিয়া।
4 বাই s না আর আয়তন 4 পাই আর স্কয়ার, ঠিক। আর আয়তন কত বলুন? 4 বাই 3 পাই আর কিউব। ঠিক আছে, তো এইগুলো তোমাকে, এই বেসিক জিনিসগুলো তোমাকে, এইগুলো যদি গ্রিপ না থাকে, জেই মেন্স তো ছেড়েই দাও। শুধু 11 12 নিয়ে জেই মেন্স হয় না, 11 12 এর টপিক থেকে কোশ্চেন আসবে, আর সেই কোশ্চেন সলভ করতে গেলে 10 অবধি পুরো অঙ্ক লাগবে। এই হচ্ছে বাংলা কথা। আবার 10 এ ভর্তি হতে হবে। শুধু আমার এই যে শুধু 10 নয়, 10 অবধি। 1 2